হারামি, চিটার, বাটপার, বেয়াদব, লুচ্চা কোথাকার। আপু, তুমি আমাকে এগুলো বলছো কেন? তোকে কয়বার বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না, কিন্তু তুই তারপরও ভার্সিটিতে তুই কেন ওই মেয়েটার সাথে কথা বললি? আরো হেসে হেসে। আরে আপু, ওটা তো... আয়ানের তার কথাটি শেষ করতে পারল না। নদী তার ঠোঁট দখল করে নিল। আয়ানের কোনো রিয়াকশন নেই, যেন এটা তার সাথে আগেও অনেকবার হয়েছে। 3 মিনিট নদী আয়ানকে ছেড়ে দেয়। আপু, আমি তোমাকে কয়বার বলবো এগুলো আমার ভালো লাগে না? আমি তো তোকে বলেছি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি না, সেটা আমার ভালো লাগে না। আরে আপু, মেয়েটা আজকে নতুন এসেছিল ভার্সিটিতে, আর ওই মেয়েটা তো শুধু আমার কাছে একটু হেল্প চাইছিল। কি এমন হেল্প যে হেসে হেসে বলতে হবে? ও আমার কাছে পরামর্শ চেয়েছিল যে কার কাছে প্রাইভেট পড়া যায়, আর সবুজ স্যারের টাক মাথা নিয়ে আমরা হাসছিলাম। ভার্সিটিতে কি আর কোনো ছাত্র নেই হেল্প করার জন্য? কেন যে সবাই শুধু আমার জিনিসের দিকে চোখ দেয়, আমার একটুও ভালো লাগে না। তোমার জিনিস মানে? হ্যাঁ বাবু, তুমি তো আমারই জিনিস। ধুর, এসব কথা শুনতে আর ভালো লাগে না। তোমাকে আমার কথা শোনা লাগবে না, শুধু আমার ভালোবাসা নাও। মুয়া, মুয়া। আপু, এবার কিন্তু রাগ হচ্ছে আমার। ওরে আমার পিচ্চি জামাইটা বুঝি রাগ করেছে। আচ্ছা বাবু, তাহলে আমি এখন যাই, তুমি ফ্রেশ হও। আর একটা কথা, আমি যেটা বলেছি সেটা যেন মনে থাকে, কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না। এটা বলে নদী আয়ানের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। এতক্ষণ তো কিছুই বুঝলেন না। চলুন গল্পটা একটু বুঝে আসি। আমাদের নায়ক নায়িকা হচ্ছে চাচাতো ভাই বোন। তাদের বাবারা একই বাড়িতে থাকে। তাদের বাবাদের একটি কনস্ট্রাকশন কোম্পানি আছে, সেটাই তারা 2 ভাই মিলে পরিচালনা করে। নদী আয়ানের থেকে 3 বছরের বড়। নদী পড়ে অনার্স ফাইনাল ইয়ারে, আর আয়ান পড়ে অনার্স প্রথম বর্ষে। নদী আয়ানকে পছন্দ করে আর আয়ানকেই বিয়ে করবে, সেটা পরিবারের সবাই জানে। মানে নদী নিজেই বলেছিল যে সে আয়ানকে ভালোবাসে আর সময় হলে সে আয়ানকে বিয়ে করবে। প্রথমে পরিবারের কেউ রাজি না থাকলেও পরে সবাই নদীর জেদের কাছে হার মানে এবং নদীর কথা সবাই মেনে নেয়। আর আজকে কি হলো সেটা তো আপনারা জানেনই। তাহলে মূল গল্পে ফেরা যাক। নদী চলে গেলে আয়ান তার ড্রেস চেঞ্জ করে খাবার খেতে আসে। খাবার টেবিলে পরিবারের সবাই ছিল। কিরে আয়ান, তোর ঠোঁটগুলো এমন লাল হয়ে আছে কেন? আসলেই তো ঠোঁট লাল হয়ে গেছে। বলতো কি করেছিস তুই? আরে মা, ঠোঁট লাল হবে কেন? আর আমি বা কি করব? আরে বাবি, আপনি ওর ঠোঁটগুলো দেখে যান। তখন নদী সিঁড়ি দিয়ে নিচে নামছিল। নদী তাদের সব কথা শুনে আয়ানের ঠোঁটের দিকে তাকায়। নদী বুঝে যায় যে আয়ানের ঠোঁটে তার লিপস্টিকের দাগই লেগে আছে। আয়ানের মা আয়ানের ঠোঁট দেখার জন্যে তার দিকে যাচ্ছিল। ঠিক তখনই নদী দৌড়ে গিয়ে আয়ানের মুখ চেপে ধরে। কিরে নদী, কি হয়েছে? তুই আয়ানের মুখ চেপে ধরেছিস কেন? আমাকে একটু ওর ঠোঁটগুলো দেখতে দে, আমার খুব টেনশন হচ্ছে। কোনো রোগ টোগ হলো নাকি? আর ছোট আম্মু কিছু হয়নি আয়ানের, তোমার ওই ঠোঁট দেখার কোনো প্রয়োজন নেই। নদী, এগুলো কেমন কথা? তুই ভাবিকে আয়নের ঠোঁটগুলো দেখতে দে, আমারও তো চিন্তা হচ্ছে। আরে মা, বললাম তো কিছু হয়নি। নদীর মা তখন নদীর কাছে গিয়ে জোর করে নদীর হাত সরিয়ে আয়ানের ঠোঁট দেখে। নদীর মা আয়ানের ঠোঁট ধরলে তার আঙ্গুলে কিছুটা লিপস্টিক লেগে যায়। তখন নদীর মা ব্যাপারটা বুঝতে পারে, আর আয়ানের মাও এটা দেখে বুঝে ফেলে কি হয়েছে। তখন নদী বলে, আসলে আসলে হয়েছে, বুঝতে পেরেছি। আর বলতে হবে না, এখন খেতে বস। তখন নদী খেতে বসে। আর আয়ান, সে তো এতক্ষণে বুঝলো ব্যাপারটা। তখন দুজনেই লজ্জা পাচ্ছিল। তাদের মায়েরা মিটিমিটি হাসছিল। নদী কোনো রকমে একটু খেয়ে হাত ধুয়ে দৌড়ে মারে। আয়ানও ধীরে ধীরে কেটে পড়ে। নদী তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে খাটে বসে পড়ল। লজ্জায় তার মুখ এখনো লাল হয়ে আছে। ইস, এমন কি করলাম? নিচের উপর বিরক্তিতে ছটফট করতে লাগলো সে। আয়ানের সামনে এমন একটা কাণ্ড করে ফেলাটা তার মোটেও উচিত হয়নি।
যদিও আয়ানের প্রতি তার ভালোবাসা অগাধ, কিন্তু মাঝে মাঝে সে নিজেই নিজের আবেগ সামলাতে পারে না। অন্যদিকে আয়ান নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তার ঠোঁটের দিকে তাকিয়ে একটা হালকা হাসি ফুটল। নদীর এমন অধিকার ফলানোটা একদিকে যেমন তাকে বিরক্ত করে, তেমনি কোথাও না কোথাও একটা ভালো লাগাও কাজ করে। তবে প্রকাশ করতে ভয় পায়, যদি আপু আবার রেগে যায়। খাবার টেবিলে তাদের মায়েরা একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসছিলেন। নদীর মা আয়ানের মাকে উদ্দেশ্য করে, দেখলেন তো ভাবি কাণ্ডটা, আমার মেয়েটা একটু বেশিই পজিটিভ। হা হা, কি আর বলবেন বলুন তো, তবে ছেলেটাও আমার কম যায় না, ভেতরে ভেতরে হয়তো খুশিই হয়েছে। আপনি কি যে বলেন না, ও এখনো ছোট, নদীর পাগলামিগুলো ঠিক বুঝতে পারে না। ছোট হলেও অনুভূতি তো আছে, তাই না? দেখবেন একদিন ঠিকই বুঝবে। রাতের খাবার শেষে সবাই নিজেদের ঘরে চলে যায়। নদীর ঘুম আসছিল না, বারবার আয়ানের মুখটা মনে পড়ছিল, আর তার বোকামির জন্য নিজের উপর রাগ হচ্ছিল। ভাবছিল কাল সকালে আয়ানের সাথে কিভাবে কথা বলবে। আয়ানও বিছানায় ছটফট করছিল। আজ দুপুরে নদীর সেই অপ্রত্যাশিত চুমুটা কিছুতেই ভুলতে পারছে না। যদিও প্রথমে খারাপ লেগেছিল, কিন্তু পরে কেন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আপুর চোখে মুখে তার জন্য যে ভালোবাসা দেখতে পায়, সেটা অস্বীকার করার উপায় নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নদী ফ্রেশ হয়ে নিচে নামে। খাবার টেবিলে গিয়ে দেখে সবাই বসে আছে, শুধু আয়ান ছাড়া। কি রে নদী, আয়ান এখনো ওঠেনি? যা তো মা, একটু ডেকে নিয়ে আয়। নদী ধীরে ধীরে আয়ানের ঘরের দিকে যায়। দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে, তারপর কড়া নাড়ে। কে? আমি নদী, মা ডাকছে, জলদি নিচে আয়। আয়ান তাড়াতাড়ি দরজা খুলে দেয়। নদীর দিকে তাকিয়ে হালকা হাসে। হ্যাঁ যাচ্ছি, তুমি যাও। নদী আয়ানের হাসির দিকে তাকিয়ে মুহূর্তের জন্য থমকে যায়। এই ছেলেটা কি আসলেই তার উপর বিরক্ত, নাকি ভেতরে অন্য কিছু চলছে? তারা দুজনে একসাথে খাবার টেবিলে আসে। পরিবেশটা একটু নীরব। গতকালের ঘটনার পর দুজনেই কেমন যেন গুটিয়ে আছে। কিরে, তোরা দুজনে চুপচাপ কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না না, এমনিতেই। আজ তোদের ভার্সিটি নেই? না বাবা, আজ আমাদের কোনো ক্লাস নেই। আমারও আজ তেমন কাজ নেই। তাহলে তো ভালোই, আজ দুপুরে সবাই একসাথে খাবো। খাবার শেষ হওয়ার পর নদী ভাবে আয়ানের সাথে একটু কথা বলা দরকার। গতকালের ঘটনাটার জন্য অন্তত একটা সরি বলা উচিত। সে আয়ানের ঘরের দিকে যায়। দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢোকে। আয়ান তার ডেস্কের সামনে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। নদীর পায়ের শব্দ শুনে মুখ তুলে তাকায়। আয়ান, তুমি মানে গতকালকের জন্য সরি। আমি ওভাবে তোমার মুখ চেপে ধরাটা ঠিক হয়নি। আয়ান ল্যাপটপ বন্ধ করে নদীর দিকে তাকায়। তার চোখে কোনো রাগ বা বিরক্তি দেখতে পেল না নদী। ইটস ওকে আপু, তুমি রাগ করেছিলে তাই হয়তো। কিন্তু আমার ওভাবে রিয়্যাক্ট করাটা ভুল ছিল। তুমি আমাকে ভালোবাসো, তাই না আপু? নদীর মুখটা লাল হয়ে যায়। এই প্রশ্নের জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। হ্যাঁ, বাসি তো। তোকে তো আমি ছোটবেলা থেকেই। আর আমিও তোমাকে, মানে তোমাকে আমার খুব ভালো লাগে আপু। নদী অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে থাকে। এই কথাগুলো কি সে সত্যিই শুনছে? আয়ান কি তাকে ভালোবাসে? আয়ান উঠে এসে নদীর হাত ধরে। তার চোখে এক গভীর আবেগ। আমি জানি তোমার ভালোবাসাটা একটু অন্যরকম, মাঝে মাঝে আমার দম বন্ধ লাগে, কিন্তু এটাও জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। আর সত্যি বলতে আমিও এখন তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। নদীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এতদিনের চাপা কষ্ট আর অনিশ্চয়তা যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। তুই তুই সত্যি বলছিস? আয়ান মুচকি হেসে নদীর চোখের জল মুছে দেয়। হ্যাঁ আপু, সত্যি বলছি। তোমার ওই অধিকার ফলানো, রাগ করা সব কিছু মিলিয়েই তো তুমি আমার নদী আপু। নদী আর নিজেকে সামলাতে পারল না, ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল আয়ানকে। তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো। তবে এই পথটা কতটা মসৃণ হবে সেটা সময়ই বলবে।
সেদিন দুপুরে খাবার টেবিলে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। গতকালের চাপা উত্তেজনা যেন আজ একেবারেই নেই। নদীর মা এবং আয়ানের মা নিজেদের মধ্যে খুনসুটিতে মেতেছিলেন, আর তাদের বাবারা হালকা হাসি বিনিময় করছিলেন। নদীর মনে আনন্দের ঢেউ লাগে যখন সে অনুভব করে তাদের সম্পর্কের একটি নতুন সূচনা হয়েছে। আয়ানের চোখেও সে একই রকম উজ্জ্বলতা দেখতে পায়। আচ্ছা ভাই সাহেব, আজ বিকেলে কি কোথাও বের হওয়া যায়? অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। হ্যাঁ ভাবি, আমারও মনে হয় একটু ঘুরে আসা দরকার। কোথায় যাওয়া যায় বলুন তো? আমার মনে হয় নদীর ধারটা ভালোই হবে। খোলা জায়গা, শান্ত পরিবেশ, সূর্যাস্তের সময়টা তো আরও সুন্দর লাগে। একদম ঠিক বলেছিস, নদীর ধারেই যাওয়া যাক। কি রে আয়ান, নদী তোদের কোনো আপত্তি আছে? না বড় আম্মু, আমার কোনো আপত্তি নেই। নদীর যেখানে ভালো লাগে সেখানেই যাব। আমারও কোনো সমস্যা নেই, অনেকদিন নদীর ধারে যাইনি। তাহলে তো ফাইনাল, আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে নদীর ধারে ঘুরতে যাব। তোরা দুজনও তৈরি হয়ে নিস। নদী ও আয়ান একসাথে বলে ওঠে, অবশ্যই। দুপুরের খাবারের পর থেকেই নদীর মনে এক চাপা উত্তেজনা কাজ করতে থাকে। আয়ানের সাথে একসাথে ঘুরতে যাওয়ার ভাবনাতেই তার মন ভরে ওঠে। সে তার পোশাক ঠিক করতে শুরু করে। কোন শাড়িটা পরবে, কেমন করে সাজবে, এসব ভাবতে গিয়ে অনেকটা সময় পার করে দেয়। অন্যদিকে আয়ানের মধ্যেও এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। নদীর প্রতি তার অনুভূতিগুলো এখন আর শুধু ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ নেই। নদীর সেই অধিকার ফলানো তার তীব্র ভালোবাসা সবকিছুই যেন আয়ানের মনকে ধীরে ধীরে জয় করে নিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসে, বাড়ির সবাই নদীর ধারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। নদীর পরনে হালকা গোলাপি রঙের একটি শাড়ি, খোলা চুলে কিছু ফুল গুজেছে। আয়ান পরেছে জিন্স আর টি শার্ট। দুজনকে পাশাপাশি দেখলে মনে হয় যেন দুটি সদ্য ফোটা ফুল। সন্ধ্যাবেলা নদীর ধারে ঘুরতে যাওয়ার জন্যে বাড়ির সবাই প্রস্তুত। আয়ান ও নদীর বাবা মা তাদের ফ্যামিলি গাড়িতে করে নিয়ে বসলেন। গাড়িতে তো আর জায়গা নেই, আমরা যাব কিভাবে? কেন, তোরা তোদের গাড়িতে করে আয়। আচ্ছা, তাহলে তোমরা এগোও, আমরা পিছনে পিছনে আসছি। আসলে ভার্সিটিতে আসা যাওয়ার জন্যে এবং নদী ও আয়ানের ব্যবহারের জন্যে তাদের একটি গাড়ি দেওয়া হয়েছে। নদীর বাবা সেই গাড়ির কথাটাই বলেছে। দুটি গাড়ি নদীর ধার অভিমুখে রওনা হয়। একটি গাড়িতে নদীর বাবা ও মা এবং আয়ানের বাবা ও মা বসেন। অন্য গাড়িটিতে থাকে নদী আর আয়ান। গাড়িতে উঠেই নদী একটি রোমান্টিক গান প্লে করে দেয়। আয়ান ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে আর নদীর গানের সুরে হালকা দুলছে। হঠাৎ নদী আয়ানের একটি হাত ধরে। আয়ান চমকে ওঠে এবং বড় বড় করে চোখ করে নদীর দিকে তাকায়। নদী আয়ানের হাতে চাপ দিয়ে বলে, আমার দিকে না তাকিয়ে সামনে তাকিয়ে গাড়ি চালা, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আয়ান একটু অপ্রস্তুত হয়, তবে নদীর কথা শুনে সঙ্গে সঙ্গে সামনের দিকে মনোযোগ দেয়। নদীর হাতের স্পর্শ তার শরীরে এক নতুন শিহরণ জাগায়। গাড়ির ভেতর মিষ্টি রোমান্টিক গানের সূক্ষ্ম আর তাদের নীরব কথোপকথন এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। নদীর হাতের স্পর্শ আয়ানের মনে এক মিষ্টি আবেশ ছড়িয়ে দেয়। সে এক পলকের জন্যে হলেও অন্যরকম অনুভূতিতে ভেসে গিয়েছিল। নদীর কথা শুনে সঙ্গে সঙ্গে সে মনোযোগ দেয় ড্রাইভিংয়ে। তাদের গাড়ি এগিয়ে চলে নদীর পাড়ের দিকে। গাড়ির ভেতরে তখন কেবল মৃদু রোমান্টিক গানের সুর ভেসে আসছিল, আর দুজনের নীরবতা যেন এক নতুন ভাষা খুঁজে পেয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তারা নদীর ধারে এসে পৌঁছয়। আগের গাড়িতে আসা তাদের বাবা মায়ের ততক্ষণে গাড়ি থেকে নেমে আশেপাশে ঘুরে দেখছেন। আগের গাড়িতে আসা তাদের বাবা মায়েরা এতক্ষণ গাড়ি থেকে নেমে আশেপাশে ঘুরে দেখছেন। নদীর শান্ত ঢেউ আর অস্তগামী সূর্যের আলোয় চারিপাশ এক মনোরম দৃশ্যে পরিণত হয়েছে। আয়ান গাড়ি পার্ক করে ইঞ্জিন বন্ধ করে। নদী ততক্ষণে দরজা খুলে নেমে পড়েছে। সে মুগ্ধ দৃষ্টিতে চারপাশের সৌন্দর্য দেখছিল। বাহ, জায়গাটা তো বেশ অসাধারণ সুন্দর। আয়ানও গাড়ি থেকে নেমে নদীর দিকে তাকায়। নদীর চোখে প্রকৃতির এই রূপ যেন আরো বেশি মায়াবী হয়ে উঠল। কিরে মা, ভালো লাগছে তো? জায়গাটা আমারও খুব প্রিয়। হ্যাঁ ছোট আম্মু, খুব ভালো লাগছে।
অনেক দিন পর এমন শান্ত একটা জায়গায় এলাম। সাবধানে চালালি তো? কোনো অসুবিধা হয়নি তো? না বড় আব্বু, সব ঠিক ছিল। এরপর সবাই মিলে নদীর পার ধরে হাঁটতে শুরু করলো। নদীর মা ও আয়ানের মা একসাথে পুরনো দিনের গল্প করছিলেন। নদী ও আয়ান কিছুটা দূরে পাশাপাশি হেঁটে যাচ্ছিল। নদীর পাড়ের নরম বালিতে হোঁচট খায় নদী, আর টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে আয়ান তার হাত ধরে ফেলে, নদীর কোমর জড়িয়ে ধরে তাকে সোজা করে দাঁড় করায়। নদীর ব্যথা আয়ানের বুকে। উফ, একটু হলেই পড়ে যেতাম। থ্যাংক ইউ। সাবধানে হাঁটো আপু, আশেপাশে খেয়াল রাখো। তাদের চোখাচোখি হয়। নদীর গোলাপি শাড়ির আঁচল বাতাসের ঢেউয়ে উড়ছিল, আর আয়ানের চোখে ছিল শুধু তাদের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। কিরে, তোরা ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয় এদিকে, সূর্যাস্তটা দেখবি না? তাদের ঘোর ভাঙে। আয়ান নদীর কোমর থেকে হাত সরিয়ে নেয়, তবে তার হাতের স্পর্শ তখনও নদীর শরীরে অনুভব হচ্ছিল। তারা দুজনে একসাথে তাদের বাবা মায়ের দিকে এগিয়ে যায়। সূর্য তখন পশ্চিম আকাশে রক্তিম আভা ছড়াচ্ছে। নদীর জলে সেই রঙের প্রতিফলন এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি করেছে। সবাই মিলে সেই মনোরম দৃশ্য উপভোগ করছিল। নদীর ঠান্ডা বাতাস তাদের শরীর ছুঁয়ে যাচ্ছিল, আর মনের ভেতর এক প্রশান্তির অনুভূতি জাগছিল। কিছুক্ষণ পর নদীর বাবা বলেন, চলো এবার একটু চা খাওয়া যাক, এখানে একটা ভালো চায়ের দোকান আছে। সবাই হেঁটে সেই চায়ের দোকানের দিকে যায়। নদীর আর আয়ানের মনে তখনও সেই মুহূর্তের রেশ লেগেছিল। তাদের সম্পর্কের নতুন সমীকরণে প্রকৃতিও যেন আজ এক বিশেষ ভূমিকা পালন করেছে। নদীর পাড়ে থাকা চায়ের দোকানে পৌঁছে সবাই আরাম করে বসলেন। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে হালকা শীতের আমেজ যেন আরও উপভোগ্য হয়ে উঠল। নদীর মা আর আয়ানের মা নিজেদের মধ্যে বিভিন্ন গল্প জুড়ে দিলেন। তখনও হাসির রোল উঠল, তো কখনো পুরনো দিনের স্মৃতিচারণ। তাদের বাবারাও কাজের জগতে আর সামনাসামনি বিষয় নিয়ে আলোচনায় মশগুল ছিলেন। নদী আর আয়ান পাশাপাশি বসেছিল। দুজনের চোখেই একে অপরের প্রতি এক নতুন মুগ্ধতা। কিছুক্ষণ আগে নদীর পাড়ে যাওয়া এবং আয়ানের তাকে ধরে তোলার সেই মুহূর্তটা তাদের দুজনকে আরও কাছে এনে দিয়েছে। যদিও তারা মুখে কিছু বলছিল না, তবুও তাদের নিরাপত্তা যেন অনেক কথা প্রকাশ করছিল। কিরে নদী, তোর শ্বশুর শাশুড়ি কেমন লাগছে? মানে? আরে বাবা, আমরা তো তোমার শ্বশুর শাশুড়ি, তাই না? নদীর মুখ লজ্জায় লাল হয়ে যায়, সে মাথা নিচু করে ফেলে। আয়ান মুচকি হেসে তার মায়ের দিকে তাকায়। তুমিও না ভাবি, মেয়েটা এখনো ছোট, এসব কথা এখন থাক। আরে না না, ছোট আর কোথায়, অনার্স ফাইনাল ইয়ারে পড়ে, আর আমাদের আয়নও তো কম যায় না। তাদের মধ্যে হালকা হাসি ঠাট্টা চলতে থাকে। নদীর বুকের ভেতর এক অজানা ভালো লাগা ঢেউ তোলে। আয়ানের পরিবারের সদস্যরাও যেন তাদের সম্পর্কটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে, এটা ভেবে তার মন শান্তি পায়। চা খাওয়া শেষ হলে নদীর বাবা বলেন, এবার ওঠা যাক, রাত তো কম হয়নি। সবাই ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যায়। নদীর ঠান্ডা লাগছিল, তাই আয়ান নিজের জ্যাকেট খুলে তার কাঁধে দেয়। নদীর শরীরটা যেন উষ্ণ হয়ে ওঠে সেই স্পর্শে। সে কৃতজ্ঞতার ভরে আয়ানের দিকে তাকায়। গাড়িতে ফেরার পথে নদী আনমনে গুনগুন করছিল। আয়ান এক পলক তার দিকে তাকিয়ে আবার মনোযোগ দেয় ড্রয়িং রুমে। তাদের গাড়িতে সেই আগের রোম্যান্টিক গানটি আবার বাজতে শুরু করলো। ফিরে সবাই ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য বসে। খাবারের টেবিলে সেই হাসি খুশির রেশ বজায় থাকে। নদীর মা আয়ানের পছন্দের কিছু পদ রান্না করেছিলেন, আর আয়ানও নদীর প্রিয় মিষ্টি এনেছিল। খাওয়ার পর সবাই কিছুক্ষণ একসাথে বসে গল্প করে। নদীর ছোটবেলা দুষ্টুমি আর আয়ানের শান্ত স্বভাবের ভাব নিয়ে নানা মজার কথা উঠে আসে। নদীর বাবা মা আয়ানের প্রতি তাদের স্নেহ প্রকাশ করেন, আর আয়ানের বাবা মাও নদীকে তাদের মেয়ের মতোই দেখেন। নিজের ঘরে এসে নদীর বারান্দায় দাঁড়ায়। আকাশে অজস্র তারা মিটিমিটি করে জ্বলছে। তার মনে আজ এক অন্যরকম শান্তি। আয়ানের ভালোবাসা আর পরিবারের সমর্থন, এই দুটো জিনিস তার জীবনকে যেন নতুন আলোয় ভরিয়ে তুলেছে। পেছন থেকে কেউ এসে তার কাঁধে হাত রাখে। নদী চমকে ঘুরে দেখে আয়ান দাঁড়িয়ে আছে।
কি দেখছো? একা দাঁড়িয়ে ঠান্ডা লাগবে তো। তারা দেখছি, আজ আকাশটা খুব পরিষ্কার। হ্যাঁ, তোমার মনটাও কি আজ আকাশের মতোই পরিষ্কার? নদী আয়ানের হাত ধরে তার বুকে মাথা রাখে। হ্যাঁ, খুব পরিষ্কার। আজ আমার মনে কোনো মেঘ নেই। আয়ান আলতো করে নদীর চুলে হাত বুলিয়ে দেয়। তাদের নীরব আলিঙ্গনে রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু ভালোবাসার উষ্ণতা অনুভব হয়। নদীর বারান্দায় তারা বিকেলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রাতের শান্ত বাতাস আর আকাশের তারারা যেন তাদের ভালোবাসার নীরব সাক্ষী। আয়ানের হাতের স্পর্শে নদীর সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, আর নদীর সান্নিধ্যে আয়ান খুঁজে পায় এক গভীর আশ্রয়। চলো ভেতরে যাই, ঠান্ডা লাগছে হয়তো। চলো। তারা দুজনে একসাথে ঘরে ফেরে। বিছানায় গা এলিয়ে দিলেও ঘুম যেন আসতে চায় না। দুজনের মনেই সেই নদীর ধারের স্মৃতি আর পরিবারের উষ্ণ ব্যবহার ভিড় করে থাকে। পরের কয়েকটা দিন নদীর জীবন অন্যরকম ব্যস্ততা নিয়ে আসে। তার ফাইনাল ইয়ারের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, তাই এখন তার দিনের বেশিরভাগ সময়ই কাটে বইয়ের পাতায় মুখ গুজে। আয়ান তার সাধ্যমতো নদীর পাশে থাকে, তার পড়ার টেবিলে প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে দেয়, মাঝে মধ্যে গরম কফি বানিয়ে এনে দেয়। রাতে যখন নদী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, আয়ান তখনও জেগে থাকে। সে খেয়াল রাখে নদীর কোনো অসুবিধে হচ্ছে কিনা। করে নদীর কপালে চুমু খেয়ে নিজের দিনের কাজ শুরু করে। একদিন দুপুরে পড়ার ফাঁকে নদী বারান্দায় এসে দাঁড়ায়। ক্লান্তিতে তার চোখ ঘুমে ঢুলে আসছে। আয়ান এসে তার পাশে দাঁড়ায়। নদী আয়ানের কাঁধে মাথা রাখে। কি হলো আপু, শরীর খারাপ লাগছে? না রে, একটু টায়ার্ড লাগছে, আর পড়তে ভালো লাগছে না। একটু বিশ্রাম নাও, আমি তোমার জন্য শরবত বানিয়ে আনি। আয়ান দ্রুত রান্নাঘরে গিয়ে নদীর অন্য ঠান্ডা শরবত নিয়ে আসে। নদীর হাতে গ্লাস ধরিয়ে দিয়ে বলে,